অভয়নগরের নামকরণের ইতিহাস সেই 11 শিব মন্দির। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে আসলাম 11 শিব মন্দির, অভয়নগর, যশোর। তো এই অভয়নগরের নামের উৎপত্তি স্থল এই 11 শিব মন্দির। কারণ এই 11 শিব মন্দিরের যে তৈরির ইতিহাস, তার মূল কারিগর রয়েছে অভয়া দেবী। সে নীলকণ্ঠ, রাজা নীলকণ্ঠর মেয়ে অভয়া, সেই অভয়া দেবীর নামেই এই অভয়নগরের সৃষ্টি। তো আপনারা বুঝতে পারছেন তাহলে, এই যে আপনারা যে অভয়নগর বাজারটা বা অভয়নগর আপনারা যে থানাটা চেনেন, এই অভয়নগরের নামের উৎপত্তি স্থল হচ্ছে এই সেই 11 শিব মন্দির, অর্থাৎ সেই অভয়া দেবীর নামের সান্নিধ্যে আর কি তৈরি করা হয়েছে এবং নামকরণ করা হয়েছে অভয় দেবী, অভয়নগর। 11 শিব মন্দিরে যেতে হলে নপাড়া বাজারে আসতে হবে এবং নপাড়া বাজার থেকে JJI মিলের 3 নং খেয়াঘাটে পৌঁছাতে হবে। আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমরা চলেছি সেই 3 নম্বর ঘাট। তো ভিউয়ার্স, এখন সে 3 নম্বর ঘাটে আসলাম। এই খেয়াঘাট থেকে আমরা নৌকায় করে ওপারে যাব। ভাই, কত করে ভাড়া? 5 টাকা পড়ে না? ভৈরব নদী পার হয়ে আমরা চলেছি সেই কাঙ্ক্ষিত স্থান 11 শিব মন্দির। এই নদীর পাড়েই অবস্থিত সেই 11 শিব মন্দির। নয়নাভিরাম মাছের খেলা দেখতে দেখতে চলেছি। নদীর এপাশে রয়েছে অভয়নগর আর ওপাশে রয়েছে নপাড়া। আমরা নদীর এপাশেই চলে এসেছি, অর্থাৎ সেই 11 শিব মন্দিরের তীরে। আমরা এখন নদীর পূর্ব প্রান্তে আসলাম। এখন আপনাদের দেখাবো সেই কাঙ্ক্ষিত জায়গা। আমরা এখন ভৈরব নদীর তীর বেয়ে ইটের সোলিং বেয়ে হেঁটে চলেছি। 2-1 মিনিটের পথ এখান থেকে। সরু রাস্তা, পাশে নয়নাভিরাম গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি 11 শিব মন্দিরের দিকে। সামনেই উঁকি মেরে দেখা যাচ্ছে সেই 11 শিব মন্দিরের মেন ফটক। যশোর জেলা অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে এই মন্দিরটির অবস্থান। বর্তমান এই মন্দিরগুলোকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ স্থাপনা হিসেবে ঘোষণা করেছেন। তো চলুন ভিউয়ার্স, আমরা জেনে নিই এই মন্দিরের কিছু ইতিকথা। 17 শতকের আগের কথা। যশোরের তৎকালীন রাজা ছিলেন নীলকণ্ঠ রায়। তিনি প্রতাপাদিত্যের বংশধর ছিলেন। যশোরের রাজা থাকা সত্ত্বেও সে নীলকণ্ঠ রায় বসবাস করতেন এই অভয়নগরের তীরে, অর্থাৎ যে জায়গায় আমরা আছি। তিনি পরবর্তী সময়কালে অতিবাহিত জীবন চলাকালে তার একটি পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানের নাম রাখেন অভয়া। অভয়া আস্তে আস্তে এই জায়গায় বেড়ে ওঠে ভৈরব নদীর তীরে। পরবর্তীতে যখন অভয়ার বিবাহের বয়স হয়, তখন পাশেই নড়াইলের এক রাজপুত্র নীলম্বর রায়ের সঙ্গে অভয়া দেবী বিয়ে দেন। বিয়ে দেওয়ার কিছুদিন পরপরই দুরারোগ্য ব্যাধিতে সেই নীলম্বর রায় অর্থাৎ অভয়ার স্বামী মারা যান। নীলম্বর রায় মারা যাওয়ার কিছুদিন পরই অভয়া দেবী আবার চলে আসেন তার পৈতৃক ভিটা, অর্থাৎ এই অভয়নগরের তীরে। তখনকার আমলে আপনারা জানেন যে হিন্দু রীতিনীতিতে দ্বিতীয় বিবাহের কোনো রীতিনীতি ছিল না। না থাকায় অভয়া সিদ্ধান্ত নেয় যে তার বাকিটা জীবন তিনি পূজা অর্চনা করে কাটিয়ে দেবেন। এ থেকেই 1745 সাল থেকে 1764 সালের মধ্যে মেয়ের কথা অনুযায়ী, অভয়া দেবীর কথা অনুযায়ী, নীলকণ্ঠ রায় এখানে পরপর 11টা শিব মন্দির নির্মাণ করে দেন। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন শিব মন্দিরে ছিল তখনকার আমলের কোষ্ঠী পাথর, মূল্যবান কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। প্রত্যেকটা মন্দির আপনারা যেগুলোই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মন্দিরেই ছিল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ।
আর সেই মন্দিরেই পূজা করতে থাকেন দেবী অভয়া। পরবর্তীতে এই জায়গাটার নাম সেই অভয়নগরের অর্থাৎ এই অভয়া দেবীর নামের নামকরণেই এই জায়গাটার নাম রাখা হয় অভয়নগর। এটাই মেন মন্দির যেটা দেখতে পাচ্ছেন। এটার দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি ও প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি। সেই সময় এই মন্দিরের প্রত্যেকটা মন্দিরের ভিতরে এক একটি করে কষ্টি পাথরের দুর্মূল্যের শিবলিঙ্গ ছিল, যেটা এখন আর নাই। এই সেই ছোট কোটর, প্রত্যেকটা মন্দিরে এই কোটর আছে। এই কোটরগুলো কি কাজে ব্যবহার হতো আমি সঠিক বলতে পারবো না। তারপরে আপনারা দেখতে থাকেন, আমি মন্দিরের প্রত্যেকটি মন্দিরের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। এই আর একটি মন্দিরে ঢুকলাম, এটাতেও ছিল সেই দুর্মূল্যের কষ্টি পাথরের শিবলিঙ্গ। এর উচ্চতা অনেক, ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না। দৃষ্টিনন্দন কারুকার্য, পোড়ামাটির ফলকে অলংকৃত করা এই মন্দিরগুলো দেখলেই আসলে প্রাণটা জুড়িয়ে যায়। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই মেন মন্দির। তো ভিউয়ার্স, এই লাইনে 1 2 3 4 এই লাইনে 4টা মন্দির, সামনে 2টা দেখতে পাচ্ছেন, সামনে 2টা, আর ওই লাইনে 4টা, অর্থাৎ 4 আর 6 আর এই 10। আর এই যে মেন মন্দির, এই মেন মন্দির, এইগুলা দিয়ে পুরো 11টা মন্দির এখানে। দেওয়ালের ইটগুলো জানান দিচ্ছে যে কত আগের এই পুরাতন স্থাপনা। এখনো ভেঙে টুকরো টুকরো হয়ে আছে অনেক জায়গায়। এই ছোট ছোট মন্দিরের কোটরে অনেক জীবজন্তু থাকে। এই মন্দিরের ভিতরেও গন্ধগোকুল বা শরিয়াল এগুলো থাকে, এখনো বসবাস করেন। এই মন্দিরটি এখন তালা মারা। এর ভিতরে কি আছে আমি সঠিক জানি না, হয়তোবা কোনো কিছু আছে তার জন্য তালা দেওয়া। পুরাতন স্থাপত্য, পুরাতন মন্দির খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেই সাথে ইতিহাস জানারও চেষ্টা করি। এই ধরনের সুযোগ সবসময় হয় না, কারণ আমি এর আগেও এসেছি এখানে, কিন্তু মন্দির বন্ধ থাকে। এই মন্দিরে অনেকবারই এসেছি, কিন্তু এই মেন মন্দিরটা বন্ধ থাকে। আজ ভাগ্য বোধহয় ভালো, সেজন্য আপনাদের এই মেন মন্দিরের অর্থাৎ অভয়া দেবীর যে মন্দিরের যে জায়গায় পূজা করতেন সেই জায়গাটি আজ দেখাচ্ছি। এই সেই অভয়া দেবীর পূজার স্থান। এখানেই বসে অভয়া দেবী পূজা করতেন। এই সেই শিবলিঙ্গ, এই সেই শিব মূর্তি। এই শিবের বিগ্রহগুলো নতুন তৈরি করা। এখানে যিনি পূজা দিচ্ছেন ওনার কাছ থেকে কিছু তথ্য নিলাম। একটু পরেই ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। তা আমি আপনার কাছে আবদার করতেছি যে আমার একটা মন্দির করে দিতে হবে। তা হচ্ছে কি মন্দির? হলো শিব মন্দির। তা হচ্ছে শিব মন্দির তাহলে বাড়ি করে দিই। তো বাড়ি ওনার বাবা করে দিছিল একটা মন্দির, শিব মন্দির। হ্যাঁ, ওনার বাড়িতে। তখন কচ্ছে না বাবা, আমি একটা মন্দির না, আমার এমন জায়গায় মন্দির করে দিতে হবে যে সে জায়গায় নদী আছে। হ্যাঁ, নদী পারে। তা 11টা মন্দির আমারে করে দিতে হবে, 11টা শিব মন্দির। সে জায়গায় আর কোনো মূর্তি পুজো হবে না।